আপুরা, একটা ব্যাপার শেয়ার করি। আমার স্বামী ইদানিং তার মামাতো ভাইয়ের সাথে পাশের ঘরে ঘুমায়। আমার কাছে ঘুমাতে বলেই রেগে যায়, কুৎসিত ধরনের কথা বলে। ব্যাপারটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তাকে জিজ্ঞেস করলেও কিছু বলে না, এড়িয়ে যায়। এই নিয়ে দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আসলে আমার কি করা উচিত? ওর মামাতো ভাই আগে আমাদের বাড়িতে থাকতো না, সপ্তাহ 2 আগে সে নিজে গিয়ে নিয়ে এসেছে। মামিকে বলে এসেছে সুমন এখন আমাদের বাড়িতে থাকবে, ওকে এখানকার ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেব। মামিরা গ্রামে থাকে, সেখানে পড়াশোনার তেমন সুবিধা নেই। অনেক হেঁটে তারপর একটা প্রাথমিক বিদ্যালয়ে দেখা মেলে। সেই স্কুলের অবস্থা করুন, টিনের চাল ভেঙে ভেঙে পড়েছে। সুমন এখানে আসার পর থেকে এই সমস্যা শুরু হয়েছে। এখন নয় যে সুমন এই প্রথম আমাদের বাড়িতে এসেছে, এর আগেও এসেছে, তবে তখন সে একাই ঘুমাতো। আরও একটা কথা বলি, আমার স্বামীর কোনো ভাই বোন নেই। সেই হিসাবে সে তার মামাতো ভাই বোনদের খুব ভালোবাসে, আদর করে। কিন্তু এই ব্যাপারটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। সুমন যদি বাচ্চা ছেলে হতো তাহলে হয়তো এতটা অবস্থি হতো না, কিন্তু তার যথেষ্ট বয়স আছে, এবছর ক্লাস 5-এ উঠেছে। মামা বাড়িতেও সে একাই ঘুমাতো। সবচেয়ে বেশি অবস্থি ওই আওয়াজ। আমি কি আপনাদের বোঝাতে পারছি? এখন আপনারাই বলুন আমার কি করা উচিত, কি করব আমি? আমার স্বামী কোনো মতেই এই নিয়ে কিছু বলতে চাইছে না। অনেকবার জিজ্ঞেস করায় ভীষণ রেগে আছে। শেষবার তো গায়ে হাত তুলতে গিয়েছিল, শেষ মুহূর্তেও নিজেকে সামনে নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। পোস্ট করার কয়েক মুহূর্ত পর তিন্নি মোবাইলে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিল। কেন কিছুতেই তার সঞ্চয় কাটছে না, কেমন যেন ভয় ভয় করছে। পোস্ট দেওয়ার নিয়েও সে খুব একটা সন্তুষ্ট নয়। বারবার মনে হচ্ছে পোস্ট ডিলিট করে দেবে, কিন্তু সে তেমন কিছু করলো না। ফোন চার্জে বসিয়ে রান্নাঘরে চলে গেল। শরীফা বেগম চুলায় গরম পানি বসিয়েছেন। পানি বলক চলে এসেছে, হাঁড়ি থেকে বাষ্প উঠেছে। তিন্নি তার শাশুড়ি গা ঘষে দাঁড়ালো, নরম গলায় বলল, পানি দিয়ে কি করবেন আম্মা? শরীফা বেগম তার কথার জবাব দিলেন না, পানির দিকে তাকিয়ে রইলেন। বেলা পড়ে এসেছে, বিকেলের সময়, কিন্তু চারিদিক দেখে মনে হয় সন্ধ্যা নামতে খুব বেশি সময় বাকি নেই। আকাশ ভর্তি কালো মেঘের সারি, থেমে থেমে শীতল বাতাস বইছে। তিন্নি আবারও কথা বলে উঠল, অন্যরকম গলায় বলল, আম্মা পানি তো গরম হয়ে গিয়েছে, এখনো জাল করছেন কেন? শরীফা বেগম একটু নড়ে উঠলেন, ব্যস্ত গলায় বললেন, তাই তো। ইস রে, একদমই খেয়াল করে পারিনি। তিন্নি গ্যাস বন্ধ করে দিলেন। তিন্নি বলল, পানি দিয়ে কি করবেন আম্মা? হোসেন গরম করতে রাখতে বলেছিল। ফ্ল্যাশ এনে দেবে। ফ্ল্যাক্সে রাখবো না, এখানেই থাকুক, পরে আবার জাল করে দেব। তিন্নি তার কথা বুঝল না, তবে কোনো প্রশ্নও করল না, চুপচাপ নিজের কাছে চলে গেল। তিন্নি বিয়ে হয়েছে 6 মাসের বেশি, 7 মাসের কম। বিয়ের আগে হোসেনের সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও পরিচয় ছিল। হোসেন তার কলেজের সিনিয়র শিক্ষকও বলা যায়। পড়াশোনা শেষ করে সেই কলেজে অধ্যাপনা করে, পার্মানেন্ট চাকরি নয়, খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছে, তবে বেতন ভালো। কলেজের ছাত্রছাত্রীদের টিউশনি পড়াশোনার সুযোগ আছে, বেশিই পড়ায়। এক সাবজেক্টে সপ্তাহে 3 দিন 700 টাকা। সিট বিক্রির ব্যবসাও আছে। সব মিলিয়ে মাসে রোজগার লাখের উপরে। সেদিন তিন্নি তার ক্লাসে বসেছিল, বান্ধবীদের সাথে কথাবার্তা বলেছে। হঠাৎই সে তার বিয়ের প্রসঙ্গ তুলল, অন্যরকম গলায় বলল, জানিস গতকাল আমাকে দেখতে এসেছিল। ছেলে দেখতে শুনতে ভালো, তবে খুব লাজুক, একেবারের জন্য আমার দিকে তাকায়নি। দুজনে আলাদা আলাদা কথা বলেছিলাম, তখনও তেমন কিছু বলল না, শুধু বলল, আপনার গালের তিলটা খুব সুন্দর। আমি তো আকাশ থেকে পড়লাম, এই ছেলে বলে কি? আমার গালে তো কোনো তিল নেই। তিন্নির বান্ধবী তার দিকে তাকিয়ে আছে। সে উষ্ণুক চোখে তাদের দিকে এক পলক তাকালো, মাথা নাড়িয়ে বলল, আমি তো ভীষণ অবাক। বিস্মিত গলায় কথাটা বললাম আমার গালে তো কোনো তিল নেই। সে বলল, আছে, খুব ভালো করে দেখলে খুঁজে পাবেন।
কথার মধ্যে এতটুকুই। ওনারা চলে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়ালাম। খুঁটিয়ে খুঁটিয়ে নিজের চেহারা দেখতে লাগলাম। সত্যি তো, আমার ডান গালে ছোট্ট একটা তিল ফুটেছে। উস্কো কালো রঙের না, লালচে ধরনের। খুব খেয়াল করে না, দেখলেও নজরে পড়ে না। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে তো সে তোকে বেশ মনোযোগ দিয়েই দেখছে, কি বলিস তোরা? তারা সবাই হো হো করে হেসে উঠল। কেউ আলগোছে তিন্নির গায়ে ধাক্কা দিল। চোখ টিপে মুচকি হাসলো। তিন্নি লজ্জায় মাথা নিচু করে ফেললো। নরম গলায় বলল, কি যে বলছিস না তোরা? আমি তো ওনাকে আমাকে দিতে তাকাতে দেখলাম না। মিষ্টি বলল, দাওয়াত দিস কিন্তু, একা একা বিয়ে করে ফেলবি না। তিন্নি কিছু বলবে তার আগেই হোসেন তাদের ক্লাসে ঢুকলো। ভুকুসকে বলল, কি নিয়ে আলোচনা হচ্ছে? মিষ্টি বলল, স্যার আমাদের তিন্নিকে দেখতে এসেছিল। খুব তাড়াতাড়ি ওর বিয়ে হয়ে যাবে। এইচএসসি পরীক্ষা আগেই হবে হয়তো। হোসেন আরো চোখে তিন্নির দিকে তাকালো। থমথমে গলায় বলল, সত্যি নাকি? তিন্নির লজ্জিত মুখে মাথা দোলালো। হোসেন এক মুহূর্তে মাথা চোখ মুখ স্বাভাবিক করে ফেলল। বোর্ডে লিখতে লিখতে বলল, আজকে তোমাদের সারপ্রাইজ টেস্ট। বোর্ডে প্রশ্ন লিখে দিচ্ছি, খাতার পৃষ্ঠায় ছিঁড়ে উত্তর লিখবে। লেখা শেষ জমা দেবে। কেউ কারোটা দেখবে না। রসায়নের এই অধ্যায়ে কোনো কিছুই তার জানা নেই। হাতে গোনা কয়েকদিন কলেজ কামাই করেছিল। সে কয়েকদিনের মধ্যে স্যার এই অধ্যায় পড়িয়ে ফেলেছে। বাড়িতে পড়বে করেও পড়া হয়নি। প্রশ্নের উত্তরে কি লিখবে সেসব কিছু তার মাথায় ঢুকছে না। সে চোরা চোখে স্যারের দিকে তাকালো। হোসেন তার দিকে তাকিয়ে আছে। তিন্নি শুকনো ঢোক গিলল। কটা ক্লাসের মধ্যে দাঁড়িয়ে করা কথা শোনার চেয়ে কঠিন আর কিছুই নেই। তারপর অবাক দৃষ্টিতে স্যারকে তার বিয়ের ব্যাপারে বলে দিয়েছে। এখন কিছু হলে স্যার নিশ্চয় তার বিয়ের কথাটা তুলবে। তার ছেলে সুরে বলবে, তোমাকে দিয়ে আর পড়াশোনা হবে না, বিয়ে শাদী করে সংসার করো, ওটাই তোমার জন্য ভালো। ছেলেগুলো নিশ্চয় তার দিকে তাকিয়ে হাসবে, মেয়েগুলোও হাসবে। হয়তো ইস কি বিশ্রী পরিস্থিতি। তিন্নি মুখ কালো করে ফেলল। কষ্টে তার চোখে পানি এসে যাচ্ছে। ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগে হোসেন সবার খাতা তুলল। পকেট থেকে স্টেপলার বের করে যার যার খাতা আলাদা করে প্রিন্ট করলো। তিন্নি জমা দিল সাদা খাতা। খাতায় নেওয়া সব হোসেন তার দিকে তাকালো। তার দৃষ্টি শান্ত এবং গভীর। তিন্নি কাছুমাছু মুখ করে তাকিয়ে আছে। ভয়ে তার বলা শুকিয়ে যাচ্ছে। তবে হোসেন তিন্নিকে কিছু বলল না। খাতা গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। ইলেকট্রিসিটি নেই। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। তিন্নি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে কোনো তারা নেই। কালো মেঘ গোটা আকাশকে ঢেকে ফেলেছে, তবে ঘুটে অন্ধকার করে ফেলতে পারেনি। খুব সামান্য হলেও আলো রয়ে গিয়েছে। বিবি দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলেন। তিন্নি ঢুকতে বাতি জ্বলে উঠল। মাজেদা বিবি বললেন, ঘর অন্ধকার করে রেখেছিস কেন? তিন্নি বোধহয় সামান্য একটু বিস্মিত হলো। অন্যরকম গলায় বলল, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল না। কখন এসেছে? অনেকক্ষণ আগে এসেছে। এখানে বসে কি করছিস? তেমন কিছু করছি না মা, আকাশ দেখছিলাম। আর আকাশ দেখে কাজ নেই। তোর কলেজে স্যার এসেছে, রেডি হয়ে বসার ঘরে যা। কোন স্যার এসেছে মা? হোসেন স্যার। ভয়ে তিন্নির গলা শুকিয়ে গেল। ভর সন্ধ্যায় এই ভদ্রলোক তাদের বাড়িতে কেন এসেছে? চা নাস্তায় খেয়ে গল্প করতে আসেনি নিশ্চয়। তাহলে কেন পরীক্ষায় সাদা খাতা জমা দিতে এসেছে সেই ব্যাপারে নালিশ করতে? নয়তো এই স্যারকে কোনো বিশ্বাস নেই। সেইবার ক্লাসে এক ছেলে পরীক্ষায় খারাপ করেছিল। সে তড়িঘড়ি করে ছেলে মা বাবাকে কলেজে ডাকলো। নানা রকমের নালিশে ফর্দা হাতে ধরে বিদায় করলো। বিদায়ের আগে বলল, ছেলে আপনার, হার আপনার, মাংস আর চামড়া আমার। সেই ছেলে তবুও 2 পেয়েছিল। তেমনি তো তাও পাবে না। এক অক্ষরও লেখেনি, শুধু নিজের নামরোল লিখে এসেছে। তাও ঠিকঠাক বোঝা যায় না। সে আবারও শুকনো ঢোক গিলল। ওড়নাটা কপাল পর্যন্ত টেনে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বসার ঘর জমজমাট। হোসেন তার সাথে আরো 2জন লোক নিয়ে এসেছে।
এই দুজন লোককে তিন্নি চেনে না। সে বিস্মিত চোখে লোকদের দিকে তাকালো, তারপরে চোখ ফিরিয়ে নিল। মহিবুল সাহেব বললেন, সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। সে বড় বড় করে সালাম দিল, তবে হোসেন সালামে জবাব দিল না। জবাব দিল বাকি দুজন। মহিবুল সাহেব বলেছেন, আচ্ছা তোমার মায়ের কাছে যা, রান্নাঘরে গিয়ে দেখ কত দূর কি হলো। সে রান্নাঘরে চলে গেল। আচার্য গলায় বলল, এসব আয়োজন করছেন কেন মা? ওনারা কেন এসেছেন? মাজেদা বিবি তার কথা জবাব দিল না, হাসলেন। চায়ের কাপ সাজিয়ে রাখতে রাখতে বললেন, এগুলো ওনাদের দিয়ে আয়। খাবারের ট্রে রেখে তিন্নি প্রায় চলেই যাচ্ছিল। হঠাৎ একটা শুনে থমকে গেল, দাঁড়ালো। হোসেন অত্যন্ত স্পষ্ট গলায় বলল, আমি তিন্নিকে বিয়ে করতে চাই। তিন্নির শরীর দুলে উঠল। সে কি ঠিক শুনেছে? নিজেকে সামলে নিয়ে রান্নাঘরের দিকে গেল। যদি তার মা তাকে সবকিছু খুলে বলে, মাজেদা বিবি তাকে কিছু বলবেন না। হেসে হেসে কাজ করতে লাগলেন। হোসেনের প্রস্তাব দেওয়ার মাসখানেকের মাথায় তার সাথে তিন্নির বিয়ে হয়ে গেল। মহিবুল সাহেব নিজেই আগেই বিয়ে কথাবার্তা ভেঙে দিলেন। হোসেনের তুলনায় সেই ছেলে কিছুই না। পড়াশোনা, সামাজিক অবস্থা কোনো কিছুতেই সে হোসেনের আশেপাশে নেই। অবশ্য আগে বিয়ে ভেঙে দেওয়ার তিন্নির মন একটু খারাপ হয়েছিল, তবে তা খুব একটা গায়ে লাগলো না। হোসেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সারাটা দিন তিন্নি খুব খাটুনি গিয়েছে। শরীফা বেগম বালিশের তুলো রোদে দিয়েছিল। ঘরে যতগুলো বালিশ ছিল সবগুলো তুলো রোদে দিয়েছিল। থেমে থেমে বৃষ্টি পড়েছে, বৃদ্ধায় বারবার করে তুলাগুলো উঠানামা করাতে হয়েছে। দুপুরে রান্নায় 6 পদের তরকারি রাখতে হয়েছে। এত কিছুর মধ্যে শরীফা বেগম তাকে কোনো সাহায্য করেনি। বালিশের তুলো বের করে দিয়েই বিছানায় শুয়েছিলেন। তার কোমরে ব্যথা করছিল। তিন্নি সব কাজ শেষ করে সন্ধ্যা মিলিয়ে গেল, এখনো তার গোসল হয়নি। দুপুরে ভালো করে খেতেও পারেনি। সে কাপড় চোপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। তার সারা শরীর কুটকুট করছে। সময় নিয়ে গা ধুতে হবে। তিন্নি সময় নিয়েই গোসল শেষ করলো। মাথায় তেল পিছিয়ে বিছানায় বসতেই তার সেই পোস্টের কথা মনে পড়ল। তড়িঘড়ি করে মোবাইল হাতে নিয়ে মন্তব্য দেখতে লাগলো। নানান ধরনের মন্তব্য, তবে বেশিরভাগ লোক লিখেছে, কে সমকামী নাকি? বউরে কি কেউ কি মামাতো ভাইয়ের সাথে সই নাকি? তিন্নির শরীর শিউরে উঠল। এ ধরনের মন্তব্য বেশি। 95% লোক এই কথা ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। সে তা আর ভাবতে পারল না। মনে রেখে নিজের মাথা চেপে ধরল। শুকনো হাতে চোখ মুখে ঢুলে এদিক ওদিক তাকাতেই তার নজর পড়ল ঘরে রাখা কোরআন শরীফের দিকে। তিন্নি বুক ধক করে উঠল। যদি এসব লোকের কথা সত্যি হয় তাহলে কি হবে? নিশ্চয় হোসেনের খুব বড় কোনো শাস্তি হবে। এটা যে খুব জঘন্য একটা পাপ। এ কারণে আল্লাহ গোটা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, অর্থাৎ লূত আলাইহিস সালামের জাতি। আল্লাহ তাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন এবং তাদের নগরী উল্টে দেন। এর ফলে তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিন্নি আর কিছু ভাবতে পারল না। তার হাত পা কাঁপছে। ঠিক সেই সময়ে হোসেন ঘরের ভেতরে ঢুকলো। বুক কুঁচকে বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তিন্নি হাসার চেষ্টা করলো। মিনিমিনি গলায় বলল, ওই কিছু না তো, সারাদিন অনেক কাজ করেছি, শরীরটা খুব ক্লান্ত লাগছে। ও হোসেন টেবিলের ওপর ম্যানি ব্যাগ রাখলো। ঘড়ি খুলতে খুলতে বাথরুমে ঢুকে গেল। তিন্নি কাপা হাতে পোস্ট ডিলিট করলো। পাশে হোসেন এবং দেখে ফেলল, তবে তার ভয় কাটলো না, বরং তার মনে বেশ ঝাঁকিয়ে বসলো। রাতে খাওয়ার সময় আকরাম সাহেব বললেন, তোর মামা কল দিয়েছিল, সুমনকে 2 দিনের জন্য পাঠিয়ে দিতে বলেছে। হোসেন খাওয়া থামিয়ে বাবার দিকে তাকালো, শক্ত গলায় বলল, এই সময়ে সুমনের স্কুল ছুটি পাওয়া যাবে না। জোর করে ছুটি নিলে পড়াশোনা পিছিয়ে যাবে, সে জানি। তবে তোমার মামা খুব জোর করেছিল। আমি মামাকে বুঝিয়ে বলবো। এসব নিয়ে তোমার ভাবতে হবে না। খাওয়ার সময় কেউ আর কোনো কথা বলে না। সুমন নিজেও কিছু বলে না। বাবা বাড়ি যেতে বলেছে বলে তেমন ইচ্ছাস দেখল না। শান্ত ভঙ্গিতে খেয়ে উঠে গেল।
তিন্নি বলল, আজকে কি ঘরে ঘুমবে? হোসেন বাঁকা চোখে তিন্নির দিকে চাইল। খাটের উপরে রাখা তোয়ালেটা কাঁধের উপর ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলল, দরজা লাগিয়ে দাও। তিন্নি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। রাতে তার ঘুম হলো না। অদ্ভুত সব আওয়াজে জেগে বসে রইল। সুমন খুব জোরে জোরে চেঁচাচ্ছে। আচার্য তিন্নি ছাড়াও বাড়িতে আরো 2জন লোক থাকে। তারা কি কিছু শোনে না? এমন নয় যে তারা মরার মতো ঘুমায়, বরং আকরাম সাহেব ঘুম খুব পাতলা পায়ে রাতে বেলা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেন। সুমনের চিৎকার থেমে গিয়েছে। কান খাড়া করলেও কিছু শোনা যাচ্ছে না। তিন্নির দরজা খুলে বের হলো। পা টিপি টিপি সুমনের ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরে বাতি জ্বলছে না। হালকা একটি মিষ্টি গন্ধ নাকে লাগছে। সে আর কিছু ভাবতে পারল না। অচেতন হয়ে মেঝেতে পড়ে গেল। যতক্ষণে তিন্নি জ্ঞান ফিরল ততক্ষণে সকাল হয়ে গিয়েছে। জানালা গলে সকালে মিষ্টি রোদে খানিকটা তার ঘরের ভেতর পড়ছে। জানালা থ্রিলের ছায় মিলে অন্য রকমের নকশা তৈরি হয়েছে। সে কিছু সময় সেদিকে তাকিয়ে রইল। সরল ধরনের একটা নকশা, তবুও ভালো লাগছে দেখতে, যেন মেহনীয় ব্যাপার আছে। তিনি আরো মোড়া ভেঙে বিছানায় উঠে বসলো। তার মাথায় শুকনো যন্ত্রণা হচ্ছে। সে এক হাতে নিজের কপাল চেপে ধরে রাতের ঘটনা মনে করার চেষ্টা করতে লাগলো। সবকিছু মনে পড়ছে না। শেষবার জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গিয়েছে, এতটুকু স্পষ্ট মনে আছে। কিন্তু সে তো ওই ঘরের সামনে। এখান পর্যন্ত কেউ নিয়ে এলো। হোসেন। শরীফা বেগম দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলেন। তিন্নি পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। অসম্ভব কোমল গলায় বললেন, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে আম্মা। মাথায় যন্ত্রণা আছে, তবে খুব বেশি না, হালকা ধরনের। যে ভয় পেয়েছিলাম। আচ্ছা আম্মা, আমাকে ঘরে আনলে কেন? শরীফা বেগম একটু মিয়েই গেলেন। তরল গলায় বললেন, হোসেন এনেছে। সে ছাড়া আর কেউ কি তোমায় উঁচু করতে পারে? তিন্নি হোসেন হেসে বললেন। শরীফা বেগম হাত ধরে রাখা থালা থেকে এক টুকরো আপেল উঠিয়ে তিন্নির মুখের সামনে ধরল। না খেয়ে খেয়ে শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? রাতেও ঠিকঠাক খেতে পারেনি। আম্মা, আমার তো না খেয়েই থাকা উচিত। আপনার ছেলে ছাড়া আর কেউ আমায় তুলতে পারে না। না খেয়ে খেয়ে ওজন অমন বানাতে উচিত যেন সুমনও আমাকে তুলতে পারে। তিনি হেসে ফেললেন। তিন্নি হাওয়া হাসলো। তার মনে হলো হোসেনকে নিয়ে সমস্যার কথাটা শরীফা বেগমকে বলা যায়। তিনি হয়তো তার ছেলেকে কিছু বলবেন। হোসেন কি তার মায়ের প্রশ্ন এড়িয়ে যেতে পারবে? সে শরীফা বেগমের গায়ে হাত রাখলো। গলার স্বর অনেকখানি নিচু করে বলল, একটা কথা বলবো আম্মা? বলো। আপনার ছেলে। সে কথা শেষ করতেই পারল না। শরীফা বেগম তাকে থামিয়ে দিলেন। থমথমে গলায় বললেন, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যকার বিষয়ে কেন কিছু আমি জানতে চাই, শুনতেও চাই না। তোমার নিজের সমস্যার সমাধান তোমাকেই করাতে হবে। এতে কি খাবারের প্লেট রেখে উঠে দাঁড়ালেন। বেরিয়ে যেতে যেতে বললেন, এগুলো খেয়ে নাও, নয়তো আবারও মাথা ঘুরে পড়ে যাবে। তিন্নি প্লেটের দিকে তাকিয়ে রইল। সবকিছু কেমন ঘোলাটে হয়ে যায়। শরীফা বলা শেষ কথা মনে ধরল তার। তোমার নিজের সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। সে আপেলের টুকরোয় কামড় বসালো। হোসেন ঘরের ভেতর ঢুকেই চিৎকার করে উঠল। তীক্ষ্ণ গলায় বলল, রাত দুপুরে ঘরের বাইরে গিয়েছিলে কেন? ওই ঘরের সামনে তোমার কি কাজ? তিন্নি চট করে জবাব দিল না। খানিকক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, ইদানিং শেষ রাতের দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচণ্ড রকমের পানি পিপাসা লাগে। পানি খেতে গিয়ে দেখি ঘরে পানি নেই, তাই পানি আনতে যাচ্ছিলাম। হোসেন ঘরের কোণে টেবিলের উপর রাখা জগের দিকে ইশারা করে বলল, পানি তো আছে, আম্মা দিয়ে গেল। এই যে ফলও কেটে দিয়েছে, খেয়ে নাও। হুটহাট অসুস্থ হয়ে পড়া ভালো কথা না। সময় করে একদিন ডাক্তার দেখিয়ে আনবো। তিন্নি হাসলো, মুখের হাসি। এই মানুষটাকে সে আর বিশ্বাস করতে পারছে না। কোথাও খুব বড় একটা সমস্যা হচ্ছে। সমস্যা যাই হোক না কেন,
তাকে সেটা খুঁজে বের করতে হবে। সে ঠিক করলো সুমনের সাথে কথা বলবে। এতদিন কিছু বলেনি ভেবে খানিকটা আফসোসও করলো। হোসেন সারাদিন বাড়িতে থাকে না, সন্ধ্যার পর ফিরে। সুমনের স্কুল থাকলেও সে বিকেলের দিকে বাড়িতে চলে আসে। কথা বলার জন্য এর চেয়ে ভালো কথা আর নেই। সে ঠিক করলো এই সময় সুমনকে সাথে কথা বলবে। দুপুরে খাওয়া শেষ। এই মুহূর্তেও বাড়িতে 3 জন মানুষ আছে, তিন্নি এবং তার শ্বশুর শাশুড়ি। আকরাম সাহেব দুপুরে খাওয়া শেষ করে সোফায় বসে আছেন, টিভি চলছে। তবে তিনি টিভি দেখছেন না, খবরের কাগজ দিয়ে মুখ আড়াল করে রেখেছেন। সংবাদ মিলিয়ে দেখছেন বোধহয়। কলিং বেল বাজাতে সুমন চলে এসেছে। তিন্নি গিয়ে দরজা খুলে দিল। কেজি 5 ওজনের ব্যাগ কাঁধে নিয়ে ঘরে ঢুকলো সুমন। সে একটু কুঁজো হয়ে হাঁটছে, ব্যাগের ভার সইতে তার কষ্ট হতে যাচ্ছে। সে ঘরের ভেতরে ঢুকলো। সুমন ঘরে যেতেই শরীফা বেগম এলেন। আকরাম সাহেব কাছে গিয়ে বললেন, ঘরে চায়ের পাতা শেষ, চিনি নেই, একটু কষ্ট করে দোকান থেকে নিয়ে আসো। আকরাম সাহেব সরু চোখে তাকালেন। হোসেনকে বলো ফেরার পথে নিয়ে আসবে, তাহলে সন্ধ্যার আর চা চাইব না। আকরাম সাহেব উঠে দাঁড়ালেন, ফতুয়া ঠিক করতে করতে বললেন, আর কিছু লাগবে? আমার ওষুধ শেষ, এগুলো যদি একদম শেষ করে বলো কেন, কয়েকটা থাকতে বলতে পারো না? তিনি মুখ চিবিয়ে বেরিয়ে গেলেন। আকরাম সাহেব চলে যেতে শরীফা বললেন, তিন্নি শোনো, ঘরে পান নেই, গালটা কেমন খালি খালি লাগছে। লতা মায়ের কাছ থেকে 1 গাল পান চিবিয়ে আসি। তুমি সুমনকে কিছু একটা রান্না দাও, লুডুস রাঁধতে পারো। সুমন লুডুস খেতে পছন্দ করে, বেশি করে ডিম দেবে। ঠিক আছে। তিন্নি মাথা নাড়ালো। রান্নাঘরে গিয়ে চুলায় কড়াই বসালো। রান্নার মধ্যে সবচেয়ে সহজ ডিম পোস্ট, তারপর লুডুস। এর চেয়ে সহজ আর কিছুই হতে পারে না। সে ফ্রিজ খুলে ডিম বের করলো। হঠাৎই তার নজরে পড়ল কৌটা ভর্তি চায়ের পাতা। চিনিও আছে, কিন্তু শরীফা যে বললেন চা পাতা শেষ, চিনি নেই। কিন্তু চমকের মতো তিন্নি মাথায় কিছু একটা খেলল। সে তড়িঘড়ি করে লুডুস রান্না করে সুমনের কাছে গেল। কেমন গলায় বলল, সারাদিন তোমার অনেক ধকল লাগছে তাই না? সুমন তার কথা জবাব দিল না, শান্ত ভঙ্গিতে বসে রইল। তিন্নি তার সামনে লুডুসের বাটি রাখলো। গলার স্বরে কোমলতা একটু বাড়িয়ে বলল, গরম গরম খেয়ে নাও, ভালো লাগবে। আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। সে পানি আনতে চলে গেল। ইচ্ছা করে একটু দেরি করে ফিরল। সুমন লুডুস খাচ্ছে। তিন্নি বলল, শুধু খেলেই হবে? রান্না কেমন হয়েছে বলবে না? ভালো হয়েছে। রান্না ভালো মন্দ কি যায় আসে? তোমার পছন্দ হয়েছে কিনা সে কথা বলো। ডিম বেশি দেওয়া লুডুস খেতে আমার ভালো লাগে। তিন্নি হাসলো। সুমনের গায়ে হাত রেখে বলল, তুমি খুব চুপচাপ সুমন, কথাবার্তা বলো না। কতদিন ধরে এখানে থাকছো, অথচ তোমার সাথে ভালো করে কথা বলাই হয়নি। সুমন কথা জবাব দিল না, নির্বিকার ভঙ্গিতে খেতে লাগলো। তুমি কি সবসময় এমন চুপচাপ? স্কুলে তোমার বন্ধু নেই? সে ডানে বামে মাথা নাড়ালো। তিন্নি বলল, সে কি কথা সুমন, এ বয়সে বন্ধু না থাকলেও চলো নাকি একসাথে খেলাধুলা, দুষ্টামি না করলেও শৈশবে আর কি বলে কেউ আমার সাথে মিশতে চায় না। তার গলার স্বর একটু তরল শোনান। তিন্নি বলল, কেন মিশতে চায় না? ওরা আমার সাথে মিশতে ভয় পায়। ভয় পাবে কেন? তুমি কত মিষ্টি একটা ছেলে, সুন্দর করে কথা বলো। এমন কারোর সাথে মিশতে কেউ ভয় পেতে পারে নাকি? সুমন তিন্নির হাত চেপে ধরলো। সতর্ক চোখে চারপাশে তাকিয়ে বলল, দেখো আজ রাতে তুমিও ভয় পাবে। খুব বাজে একটা মানুষকে স্বপ্নে দেখবে। তিন্নি একটু ঘনিষ্ঠতার অপেক্ষা ছিল। এবার সে আসল কথা পারল। নিচু গলায় বলল, তুমি একটা কথা জিজ্ঞেস করবো, বলো। রাতে বেলা তুমি অমন করে চিৎকার করো কেন? সুমনের মুখ কালো হয়ে গেল। কাপা গলায় বলল, কাউকেও বলবে না তো? ভাইয়াও না? কিন্তু ওই যে তোমার হাত ধরে কথা দিচ্ছি, কাউকে বলবো না, আমাকেও না। তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। রাতে আমি হ্যাঁ বলো। রাতে তুমি কি? রাতে আমি খুব বাজে স্বপ্ন দেখি। একটা ছায়া প্রতিদিন আমাকে নিয়ে যেতে আসে।
আমি ওর থেকে পালাতে চেষ্টা করি, পারি না। দৌড়াতে গিয়ে আমার হাত পা কেটে যায়। কখনো কখনো মাটির লুটিয়ে পড়ি। স্বপ্নতে মিথ্য না সত্যি। স্বপ্নে ব্যথা পেলে আমি খুব তীব্রভাবে সেই ব্যথা অনুভব করতে পারি। বাস্তবে ব্যথা পেলেও এত কষ্ট হয় না। তিন্নি কি বলবে বুঝতে পারল না। খানিকক্ষণ ভেবে বলল, তোমার ভাই তো তোমার কাছে ঘুমায়, তারপরেও এমন ভয় পাও কিভাবে? জানি না। প্রথম ঘুমালে যখন স্বপ্নে দেখা শুরু করি, তখন ভাইয়া আমার পাশে থাকে না। অনেক হাতেরেও তাকে খুঁজে পাই না। শেষ রাতের দিকে পাই, তখন কান্না থামিয়ে ঘুমিয়ে পড়ি। তোমার ভাইকে এসব বলনি? বলেছি। ভাইয়া বলেছে আমি যদি এসব কথা সবাইকে বলে দেই তাহলে এই ছায়া আমাকে মেরে ফেলবে। যাকে বলবো তাকেও মেরে ফেলবে। সত্যি বলছি, তুমি দেখো আজ রাতে তুমিও বাজে বাজে স্বপ্ন দেখবে। তিন্নি কিছু বলবে তার আগেই কলিং বেল বেজে উঠল। সে ওনার চোখ মুখ মুছে চেহারা ঠিক করার চেষ্টা করতে করতে দরজা খুলতে চলে গেল। সুমন তড়িঘড়ি করে বিছানায় শুয়ে পড়ল। জড়সড় হয়ে চোখ বন্ধ করে বসে রইল। আকরাম সাহেব ফিরে এসেছে। তার হাতে পেপার ব্যাগ দেখা যাচ্ছে। তিন্নি আগ বাড়িয়ে তার কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নিল। মেয়েকে হেসে বলল, আব্বু আপনাকে লেবু শরবত বানিয়ে দেই। গরমে বাইরে থেকে এসেছেন, ঠান্ডা খেলে ভালো লাগবে। শরবতের প্রয়োজন নেই, এক কাপ চা বানিয়ে দাও। তোমার শাশুড়ি কোথায়? আম্মা কোথায় একটা আছে যেন, ছাদে গিয়েছে নাকি? সুমন কোথায়? ঘরে আছে। কি করছে বলতে পারবে না? তিন্নি ব্যস্ত পায়ে রান্নাঘরে চলে গেল। আকরাম সাহেব উকি দিয়ে সুমনের ঘর দেখলেন। সে বিছানায় শুয়ে আছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় বসলেন। মাগরিবের নামাজ শেষ। বেশ খানিকটা সময় সে কোরআন তেলাওয়াত করল। হোসেন এখনো বাড়ি ফেরেনি। খানিকক্ষণ আগে শরীফা বলল কল দিয়েছিল। হোসেন বলেছে তার ফিরতে দেরি হবে। যে চিন্তা না করে তিন্নি কোরআন তেলাওয়াত শেষ করে হাত মুখে ধুয়ে ফেলল। হিজাব পরে থাকতে থাকতে ঘেমে গিয়েছে, গা কুটকুট করছে। ফ্যানে জোর বাড়িয়ে বিছানায় বসলো। তার মাথা নানা রকমের চিন্তা ঘুরছে। সুমনের সমস্যার ব্যাপারটা কিছুতেই পরিষ্কার করতে পারছে না। এই সমস্যা কি মানসিক নাকি জিনপরির? যাই হোক না কেন, ছেলের সমস্যার কথা তো মা বাবার জানার কথা। তাহলে মামা মামি ওকে এখানে পাঠিয়ে দিয়েছেন কেন? চিকিৎসা করাতে পারতো। নাকি সুমন এখানে চিকিৎসার জন্যই আছে? ভয় পাবে এমন সন্দেহ তাকে কিছু জানানোর হয়নি। তিনিও হঠাৎ উঠে দাঁড়ালো। কিছু একটা ভেবে নিজে ঘর গুছাতে লাগলো। সে সবকিছু খুব খুঁটিয়ে দেখছে। কি খুঁজছে জানে না, তবে তাকে এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যা দিয়ে সেই ওই রহস্যর কিনারা করতে পারবে। তিন্নি সময় নিয়ে তার ঘর গুছালো, তবে কিছু পাওয়া গেল না। সে হাল ছেড়ে বিছানায় বসে পড়ল। এভাবে কিছু খুঁজে পাওয়া যায়? খড়ের গাদাম খোঁচার মতো অবস্থা হয়েছে। হঠাৎই তার নজরে পড়ল ঘরের ভেতরে রাখা বুকশেলফের দিকে। ওইখানে নানান ধরনের বইপত্র থাকে, হোসেনেরই বই। তিন্নি কখনোই এসব নিয়ে ঘাটাঘাটি করে না, তবে আজ করলো। খুঁজতে গিয়ে তার হাতে একটা বই এলো। বইটা বেশ অদ্ভুত, মৃগন চামড়া দিয়ে বাঁধাই করা। কোথায় কিছু লেখা নেই। তিন্নি বইয়ের পাতা উল্টাতে শুরু করলো। বেশ পুরনো বই, কাগজগুলোতে কেমন ধুলো পড়ে গেছে। লেখাগুলো বোঝা যায় না। বিদঘুটে আকৃতির অক্ষর, আরতি নয়, কিন্তু অনেকটা তেমনি। সে বইয়ের লেখা উদ্ধার করতে পারল না। ঘড়িতে 9টার মতো বাজে। হোসেন আসার সময় পেরিয়ে যাচ্ছে। সে ঘড়ি তৈরি করে সব গুছিয়ে রাখতে গিয়ে খেয়াল করলো চামড়ার মলাট বাঁধানো বইটা কভারের ভেতরে সাদা কাগজ মুড়িয়ে রাখা, এমনভাবে রাখা যেন সহজে কারো নজরে না পড়ে। তিন্নি কাগজটা বের করলো। তাতে গোটা অক্ষরে বাংলা লেখা, দুজনের বাইরে কেন মানুষ জানলে কার্যকর হবে না, জীবনের ঝুঁকি বেড়ে যাবে, খুব সাবধান। লেখা পড়ে তিন্নির শরীরকে পড়ল। পরপর কয়েকটা শুকনো ঢোক গিলল। বইপত্র সাজিয়ে রেখে আবারও চোখ মুখ ধুয়ে ফেলল। হোসেন তীক্ষ্ণ গলায় বলল, দরজা লাগিয়ে রেখেছেন কেন? সে দরজার উপরে আঘাত করেছে।
বেশ জোর শব্দ হয়েছে। তিন্নি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আসার চেষ্টা করতে করতে বলল, কাপড় বদলে নিলাম, বাথরুম থেকে ঘরের দরজা লাগাতে হবে কেন? তিন্নি তার কথা জবাব দিল না। হোসেন বলল, তোমার শরীর কেমন? শরীর ভালো, ভালো লাগছে, ভাত দাও, খেয়ে ঘুমাবো। বাকিরা খেয়েছে জানি না, তবে আমি খাইনি বহুদিন পর। সেদিন রাতে আবার তারা দুজন একসাথে খেতে বসলো। হোসেন নিজের মতো খাচ্ছে, তিন্নির দিকে খেয়াল দিচ্ছে না। অবশ্য তিন্নিও হোসেনকে নিয়ে ভাবছে না। তার মাথায় সুমনের ব্যাপারটা ঝট পাকিয়ে আছে। তারপর আবার বই, তার মানে কি সুমনের সাথে জিন পড়ে আছে নাকি অন্য কিছু? হঠাৎই ইলেকট্রিসিটি চলে গেল, বিদ্যুৎ ঘটে অন্ধকার ভয়ে গেল চারপাশ। তিন্নির গা ছমছম করতে লাগলো। সে হোসেনের হাত চেপে ধরল। হোসেন বলল, ভয় পেও না, আমি আছি। তার গলার স্বর খুব কোমল শোনালো। চলবে।